হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা আছি তোমাদের সাথে। চলে এলাম দুষ্টু মিষ্টি ভালোবাসার একটা রোমান্টিক গল্প নিয়ে। আশা করছি গল্পটির মধ্য দিয়ে তোমাদের মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলতে পারবো। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বাসর ঘরে বসে প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে প্রিয়াঙ্কা, কিন্তু আশিকের এখনো বাসর ঘরে প্রবেশ করার কোনো নাম গন্ধ নেই। তাই প্রিয়াঙ্কা অনেকটাই বিরক্ত হয়ে গেছে। ভারী ভারী শাড়ি গহনা পরে বসে থাকতে তার একদম ভালো লাগছে না, যেন দম বন্ধ হয়ে আসছে। আর এদিকে আশিক ছাদের এক কোণায় বসে বসে কান্না করছে, বাসর ঘরে যেতে চাইছে না। তখনই তার আম্মু এসে তাকে বলতে লাগলো। এ বলে আশিকের আম্মু আশিকের হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছিলেন। আর এদিকে আশিক কোনোভাবেই আসতে চাইছিল না। দেরি না করে এক্ষুনি এক্ষুনি অ্যান্ড এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। কি রে বাবা, কি সমস্যা তোর? তুই এখনো এখানে বসে বসে কান্না করছিস কেন? ওদিকে তোর বউ বাসর ঘরে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে। যা ওর কাছে। হ্যাঁ আম্মু, আমি যাব না ওখানে। ওখানে গেলেই আপু আমার সঙ্গে দুষ্টুমি করবে। আমি যেতে চাই না, প্লিজ আম্মু। দেখ, একদম ফাজলামো করিস না। আমি এটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। তুই এক্ষুনি চল আমার সঙ্গে। তোর বিয়ে হয়ে গেছে, এখন তোকে তোর বউয়ের সঙ্গে সময় কাটাতে হবে। তোর বউয়ের সঙ্গে থাকতে হবে, ঘুমোতে হবে, খাওয়া দাওয়া সব কিছুই করতে হবে। এই বলে আশিকের আম্মু আশিকের হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছিলেন। আর ওইদিকে আশিক কোনোভাবেই আসতে চাইছিল না। সে যেন বাসা থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ভর্তি মেহমান, সিকিউরিটি গার্ড আর তার ফ্যামিলি মেম্বারদের জন্য। তার আম্মু তাকে টেনে হিঁচড়ে প্রিয়াঙ্কার রুম পর্যন্ত নিয়ে আসলো। আর তারপর তাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরের দিক থেকে লক করে দিল। আর তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে আশিকের সামনে দাঁড়িয়ে আশিকের শার্টের কলার ধরে বলতে লাগলো। ওই হারামজাদা, আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি, আর তোর এতক্ষণে আসার সময় হলো? তখনই আশিক আবারও কান্না করতে করতে বলতে লাগলো। প্লিজ আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। আমি তোমার সঙ্গে এখানে থাকতে চাই না, প্লিজ। চুপ কর ফাজিল, একটা কথা বলবি না। আজ তোর আর আমার বাসর রাত। আজ তোকে আমি সম্পূর্ণরূপে আমার করে নেব। সারা রাত তোর সঙ্গে রোম্যান্স করব। আর এখন কিনা তুই আমাকে এখনো আপু বলে ডাকছিস? একদম চটকনা মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। আরে, তুমি এভাবে আমাকে ধমক দিয়ে কেন কথা বলছো? তুমি আমার আপু লাগো। তোমাকে আপু বলবো না কি বলবো? তুই আবার আমাকে আপু বলতেছিস? একদম ঘাড় মুটকে ফেলে দিব বলে দিলাম। আমি তোর বিয়ে করা বউ, আমাকে বউ বলে ডাকবি। নয়তো আমার নাম ধরে ডাকবি, প্রিয়াঙ্কা বলে ডাকবি। আরে, এটা তুমি কি বলছো? তুমি আমার চাইতে বয়সে বড়। তোমাকে আমি নাম ধরে ডাকবো কিভাবে? আমি তোমাকে নাম ধরে ডাকতে পারবো না। আমি মাফ চাই। কথাটা বলতে না বলতেই প্রিয়াঙ্কা এক মুহূর্তও দেরি না করে আশিকের ছোট্ট দুই ঠোঁটে ডুবিয়ে দিয়ে 2 মিনিট ধরে চুমু খেলো। আর তারপর বলতে লাগলো। এই যে তোকে আদর করে দিয়ে আমি তোর স্ত্রী হয়ে গেলাম, এখন থেকে আমার নাম ধরে ডাকবি। আরে, এটা তুমি কি করলে? তুমি এভাবে আমাকে চুমু খেলে কেন? আমি তোর বউ নাকি তাই? এখন থেকে তোর উপর সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। তাই আমি চাইলেই তোর সঙ্গে সবকিছু করতে পারবো। আর তুই এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি। এটাই শেষ কথা। যদি আর একবারও আমাকে আপু বলে ডেকেছিস, তাহলে তোর মুখের দাঁত একটাও থাকবে না বলে দিলাম। প্লিজ, তুমি আমার সঙ্গে এমন করো না। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তোমাদের বাড়িতে আসাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার এখানে আসাটাই একদম উচিত হয়নি। কেন যে এখানে আসতে গিয়েছিলাম, আল্লাহ ভালো জানে। কেন আবার আমাকে বিয়ে করে বউ বানানোর জন্য? আমি তো তোকে সেই ছোট থেকেই পছন্দ করতাম। আর সেই জন্যই তো আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুই যখন ছোট ছিলি না, তখন না আরো বেশি কিউট ছিলি। তোর গালগুলো টমেটোর মতো গুলুগুলু ছিল। আমি ছোটবেলায় তোকে অনেক আদর করতাম। তোকে চুমু খেতে খুব ভালো লাগতো। তাহলে এখন তুমি আমাকে বিয়ে করেছো কেন? এখন তো আর আমি আগের মতো কিউট আর হ্যান্ডসাম নই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কুৎসিত হয়ে গেছি। প্লিজ এখন আমাকে ছেড়ে দাও। দূর, ভালো লাগে না। এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। আজ তোর আর আমার বাসর। আজ দুজন একসঙ্গে সময় কাটাবো। দুজন একসঙ্গে গল্পগুজব করব। আহারে, আমারে পাগলা কুত্তায় কামড়াইছে।
আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। পারলে আমাকে বিছানায় একটু ঘুমানোর জন্য জায়গা দাও, তা না হলে বালিশ আর কম্বলটা দাও, আমি সোফায় গিয়ে শুয়ে পড়বো। তুই মঙ্গের মুল্লুক পাইছিস নাকি? বিয়ে করছি তোরে ছাড়া একলা একলা ঘুমানোর জন্য নাকি? আমি তোর সাথেই ঘুমাবো, আর কোনো কথা শুনতে চাই না। বিছানায় চল, তোকে জড়িয়ে ধরে ঘুমাবো, তার আগে তোর থেকে আদর কেড়ে নেব। আর এসব তুমি কি বলছো? প্লিজ আপু, এমন করো না আমার সঙ্গে। আমার প্লিজ আপু, এমন করো না আমার সঙ্গে, আমার ভালো লাগছে না। তুমি আমার থেকে একটু দূরে থাকো। তুই আমার থেকে একটু দূরে দূরে থাকো। তোমাকে যে আমার একদম সহ্য হয় না, ওটা তো তুমি খুব ভালো করেই জানো। সো স্যাড মাই ডিয়ার হাজব্যান্ড। এখন আর কিছুই করার নেই। এখন থেকে আমাকে সহ্য করতে না পারলেও আমার সঙ্গেই তোমাকে থাকতে হবে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। চাইলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। বাই দ্য ওয়ে, আমি তোর সঙ্গে কথা বলে সময় কেন নষ্ট করছি সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। এই কথা বলেই আশিক প্রিয়াঙ্কার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর তখনই প্রিয়াঙ্কা লাফ দিয়ে আশিকের বুকের উপরে উঠে বসে। আশিক তখন চিৎকার দিয়ে বলতে থাকে, ও মা গো, বাবা গো, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে গেলাম গো। প্লিজ আমার বুকের উপর থেকে নামো, ব্যথা পাচ্ছি আমি। দেখ, একদম নাটক করবি না। আমার ওজন বড়জোর 40 কেজি। এইটুকু ওজন সহ্য করার মতো ক্ষমতা তোর রয়েছে, তাই ফাজলামো বন্ধ কর আর আমাকে একটু শান্তি মতো চুমু খেতে দে। এই বলে প্রিয়াঙ্কা আশিকের দুই গালে দুইটা চুমু দিয়েই পাশের ঠোঁট দুটো দখলে নিয়ে ইচ্ছে মতো চুষতে থাকে। এদিকে আশিক নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা তাকে বিছানার সঙ্গে এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছিল যেন হাতির কাছে মশা। প্রায় 15 মিনিট ধরে চুমু খাওয়ার পর প্রিয়াঙ্কা আশিককে ছেড়ে দেয়। তখনই আশিক বলতে থাকে, এই, তুই মানুষ নাকি অন্য কিছু? আমার ঠোঁট দুইটা তো একদম 12টা বাজিয়ে দিয়েছো। আরে কি করব বল, তোর ঠোঁট দুইটা সেই, আমার তো সেই স্বাদ লাগছিল, তাই তো ছাড়তেই মন চাচ্ছিল না। এ বলে প্রিয়াঙ্কা আবারও আশিকের দুই ঠোঁটের ভিতরে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। আবারও বেশ কিছুক্ষণ চুমু খাওয়ার পর প্রিয়াঙ্কা আশিকের ঠোঁট দুটো ছাড়ে। আর তখনই আশিক গলা কাটা মুরগির মতো ফুসফুস করতে করতে বলতে থাকে, এই, তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করে এখানে এসেছো নাকি? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার এসব কিছু ভালো লাগছে না। আমি একটু ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগছে। ঘুম কি তোর একা পেয়েছে? আমার ঘুম পায়নি। তবে আগে তোকে আদর করব, আর তারপর তুই ঘুমাবি। এর আগে কোনো কথা চলবে না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের বুকের উপর থেকে নেমে সাইডে শুয়ে পড়ে। আর তখনই আশির অপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে আশিকের পেটে হাত রাখে আর টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। আশিকের তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সে নিজেকে বারবার প্রিয়াঙ্কার বাহু বন্ধনে থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, কিরে, কি সমস্যা তোর? এভাবে সাপের মতো মুচড়ামুচড়ি করতেছিস কেন? আরে, তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছো তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই বুঝি প্রাণ পাখিটা উড়ে যায়। দেখ, একদম ফাজলামো মার্কা কথাবার্তা বলবি না। তুই খুব ভালো করেই জানিস আমি এসব পছন্দ করি না। তুই আমার জামাই, আমি তোকে জড়িয়ে ধরতেই পারি, তাই বলে তুই এরকম কেন করবি? আরে, তাই বলে এত শক্ত করে জড়িয়ে ধরবে নাকি? তাছাড়া তুমি আমার এতটা কাছে এসে কেন শুয়ে আছো? তুমি জানো না আমি ছোটবেলা থেকে একা ঘুমানোর অভ্যাস, কারো সঙ্গে ঘুমাতে পারি না। এখনো সেই সব কথা বলে লাভ হবে না। এখন থেকে প্রতিদিন তোকে আমার সঙ্গেই ঘুমাতে হবে, আর আমি তোকে ছেড়ে ঘুমাবো না। আমি প্রতিদিন তোকে জড়িয়ে ধরে নয়তো তোর বুকে মাথা রেখে তারপরেই ঘুমাবো। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আশিকের মাথাটা নিজের বুকে চেপে ধরে। আশিকের কিছুটা অস্বস্তি বোধ হতে থাকে। সে নিজেকে প্রিয়াঙ্কা থেকে একটু দূরে সরানোর চেষ্টা করে। তখনই আবারও প্রিয়াঙ্কা বলতে থাকে, কিরে, কি সমস্যা তোর? আমি তোকে নিজের সঙ্গে জড়িয়ে ধরলাম, আমার এতটা কাছে টেনে নিয়ে আসলাম, আর তুই দূরে সরে যেতে চাইছিস কেন? আরে কি করব তাহলে? তোমার ওই দুটো আমার মুখের সাথে ঘষা লাগছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার একটু খারাপ লাগছে না? আমি একটা ছেলে মানুষ, আর আমার মুখের সঙ্গে তোমার ওইগুলো ঘষা লাগছে। আমার খারাপ লাগবে কেন? আমি কি অন্য ছেলের সঙ্গে শুয়ে আছি নাকি? আমি তো আমার বিয়ে করা স্বামীর সঙ্গে শুয়ে আছি,
আর আমার স্বামী আমার সারা শরীর স্পর্শ করতে পারে, সেই অধিকার তোর রয়েছে। আমার এত অধিকারের কোনো প্রয়োজন নেই। আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি একটু একা একা শান্তি মতো ঘুমাতে চাই। প্লিজ আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। কত বছর ধরে অপেক্ষা নিয়ে আছি এই রাতে তোর সঙ্গে একটু আনন্দ উল্লাস করব, আর সেটা করতে না দিয়ে তুই আমাকে আরো নীতিকথা শোনাচ্ছিস। তোর নীতিকথার খেতায় আগুন। আজ দেখ আমি তোর সঙ্গে ঠিক কি কি করি। এই বলে প্রিয়াঙ্কা আবারও আশিককে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার উপরে শুয়ে পড়ে আর আশিকের ঠোঁটে গভীরভাবে চুমু খেতে থাকে। এদিকে আশিক নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা আশিকের ঠোঁট ছেড়ে দিয়ে গলায়, ঘাড়ে, বুকে যেখানে পারছিল সমান তালে কিস করে যাচ্ছিল, আর অপরদিকে একটা হাত আশিকের পেটে বুলাচ্ছিল আর আস্তে আস্তে নাভির নিচ দিকে যাচ্ছিল। আশিক নিজেকে আর কোনোভাবে ঠিক রাখতে পারছিল না। প্রিয়াঙ্কার ছবি আবারও কিস করতে এসে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের থেকেই কামড়ে দিল আর বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কার সঙ্গে রেসপন্স করতে লাগলো। দুজনেই চলতে লাগলো ভালোবাসার আদান প্রদান। এভাবেই চলে গেল প্রায় আধা ঘন্টার মতো সময়। দুজন দুজনকে সমান তালে কিস করে চলেছে। আধা ঘন্টা পর প্রিয়াঙ্কা নিজে থেকে আশিককে ছেড়ে দেয় আর বলতে থাকে, কিরে কি হলো? তখন তো আমাকে কত কথা শোনাচ্ছিলি, আর এখন তো তুই আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছিস। আরে তখন আমি বুঝতে পারিনি, তোমার ঠোঁট দুটো তো সেই বৃষ্টি। আমার তো ঘুম ভালো লাগছে না, তোমার ঠোঁট দুটো চুষে চুষে খেতে। আর একটু দাও না, খাই। তোকে খেতে নিষেধ কে করেছে? আমি তো সেই কবে থেকেই তোর জন্য দিওয়ানা হয়ে বসে আছি, তুই তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিলি না। এখন তো বুঝতে পারছিস এতদিন কি মিস করেছিস। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তো আর সেই সব কিছু নিয়ে কথা বলে কোনো লাভ নেই। রাত অলরেডি 2টার কাছাকাছি বেজে গেছে। চলো, সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাই। এ বলে আশিক আর প্রিয়াঙ্কা দুজনেই দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে আর ভোর রাত পর্যন্ত চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। ফজরের আজান দেওয়ার পর প্রিয়াঙ্কা বিছানা ছেড়ে উঠে যায়। আশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে চোখ তুলে তাকাতে পারছে না। আর তখনই প্রিয়াঙ্কা, এই হাবলা, বিছানা ছেড়ে ওঠ, ফ্রেশ হয়ে আয়, আমার সঙ্গে ফজরের নামাজ পড়বি। আই এম সো সরি, আমি পারবো না। এই মুহূর্তে আমার পক্ষে কোনো কিছুই সম্ভব না। আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আগে ঘুমাতে হবে। দেখ একদম ভালো হবে না বলে দিচ্ছি। বলদ আজান দিয়ে দিয়েছে, তাই আগে নামাজ পড়তে হবে, তারপর ঘুম। বললাম তো, এখন আমি বিছানা থেকে উঠতে পারবো না। যদি চাও তাহলে আরেক রাউন্ড খেলতে পারি। দেখ একদম চটকনা মেরে সব কটা দাঁত ফেলে দেবো বলে দিলাম। চুপচাপ বিছানা ছেড়ে উঠ আর আমার সঙ্গে ওয়াশরুমে চল, দুজন একসঙ্গে ফ্রেশ হব। এই কথা বলে আশিক বিছানা ছেড়ে উঠতে না চাইলেও প্রিয়াঙ্কা তাকে জোর করে টেনে তুলে আর ওয়াশরুমে নিয়ে যায়। ঝর্ণাটা ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কা আশিককে ঠেলে ঝর্ণা নিচে দাঁড় করায় আর তারপর নিজেই শ্যাম্পু করিয়ে দিতে থাকে। এদিকে আশিক শাওয়ারের নিচে দাঁড়িয়েও যেন ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছিল। আর তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, এই হারামজাদা, একটু সোজা হয়ে দাঁড়াবি, তা না হলে কিন্তু তোকে এখানেই শুইয়ে দিব, এটা আমি বলে দিলাম। তোমাকে তো আমি তখনই বলেছিলাম আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, কিন্তু তুমি নিজেই তো আমার কোনো কথা শুনলে না। আমাকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে চলে আসলে। এবার নিজে নিজেই যা করার করে নাও, আমি পারবো না, আমি ঘুমাচ্ছি। এই বলে আশিক আবারও ঢলতে শুরু করে। এদিকে প্রিয়াঙ্কা আশিককে শ্যাম্পু করানো শেষ করলে নিজের কাপড় চোপড় খুলে রেখে শ্যাম্পু করতে থাকে। আর তখনই আশিকের ঘুমটা ভেঙে যায়। গতকাল রাত ছিল, রুমের লাইটও অফ ছিল, তাই তখন প্রিয়াঙ্কার সবকিছু সামনাসামনি দেখার বা সরাসরি ততটাও দেখা হয়ে ওঠেনি। কিন্তু এখন যখন প্রিয়াঙ্কা কাপড়বিহীন শরীরে শ্যাম্পু করছিল, এটা দেখিয়ে আশিকের অবস্থা একদম নাজেহাল। মুহূর্তের মধ্যেই তার ঘুম যেন বিলীন হয়ে গেল। এক টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের কাছে টেনে নিল। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে হারামজাদা, কি হয়েছে রে? এইভাবে আমাকে তোর কাছে টেনে নিয়ে এসেছিস কেন? আশিক তখনই প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর না দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আর এদিকে প্রিয়াঙ্কার ওই দুটো আশিকের বুকে ছুঁই ছুঁই করছিল। আশিক বারবার প্রিয়াঙ্কাকে এমনভাবে নিজের কাজে এনেছিল, প্রিয়াঙ্কার ওই দুটো আশিকের বুকে বারবার ঘষছিল।
আর প্রিয়াঙ্কার মধ্যে উত্তেজনা কাজ করছিল। প্রিয়াঙ্কা তখন আশিককে নিজের থেকে সরিয়ে নিতে চাইছিল, আর তখনই আশিক বলতে লাগলো, এই কি হলো তোমার, এমন কেন করছো? আরে তুই কি শুরু করেছিস? ফজরের আজান দিয়ে দিয়েছে, ফজরের নামাজ পড়তে হবে, আমাকে ছাড় এখন। এমন করো না তো, একটু আদর খেতে দাও। তোমার মধ্যে একটা নেশা আছে যেটা এতদিন বুঝতে পারিনি। তোমার মধ্যে নেশা আমাকে তোমার ভিতরে টেনে নিচ্ছে। দেখ, একদম ফাজলামো মার্কা কথা বলবি না। এখন একদম এসব কিছু হবে না, রাতে অনেক করেছিস, এখন ব্যথা করছে। আমি কোনো কথা শুনবো না, যেটা বলেছি সেটাই হবে। দেখ, একদম বেশি বাড়াবাড়ি করিস না, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। সে তোমার মেজাজ খারাপ হোক আর যাই হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি যেটা চেয়েছি সেটা নেবই। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে আবারও টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল, আর ঝর্ণার পানিতে ভিজতে ভিজতে দুজন প্রেম লীলায় মগ্ন হলো। দ্বিতীয়বারের মতো ওয়াশরুমের ভিতরেই তাদের ভালোবাসার দ্বিতীয় রাউন্ড হয়। তারপর যেন ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ আদায় করে, আর দুজন দুজনকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দেয়। সে ঘুম ভাঙে সকাল 10টায় প্রিয়াঙ্কার ভাবির ডাকে। এই প্রিয়াঙ্কা, বেলা 10টা বেজে গেছে, এখন তো রুম থেকে বের হও। নতুন জামাই পেয়েছিস বলে কি সারাক্ষণ রুমের ভিতরে প্রেম প্রেম খেলতে হবে নাকি? ভাবির গলার কণ্ঠস্বর শুনে প্রিয়াঙ্কা ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়, আর তারপর বলতে লাগে, আরে ভাবি, কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি সকালবেলা এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? আরে, এখনও তো সকাল মনে হচ্ছে, বেলা 10টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোদের জন্য নাস্তা টেবিলে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসছি। তোমাদের জন্য একটু শান্তি মতো ঘুমানোর কোনো উপায় নেই, কালকেই বিয়ে হয়েছে, এখন তো একটু শান্তিতে থাকতে দিবে নাকি? তোর শ্বশুর বাড়িতে গিয়ে তুই যত ইচ্ছা তোর শ্বশুর বাড়িতে গিয়ে যত ইচ্ছে শান্তি কর, তখন আর তোকে কেউ কিছুই বলবে না। কিন্তু এখন নাস্তা টেবিলে আয়। এই বলে প্রিয়াঙ্কার ভাবি সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা আশিককে ঘুম থেকে ডেকে তুলতে লাগলো, কিন্তু আশিকের চোখে প্রচন্ড ঘুম। সে ঘুম ছেড়ে উঠতেই চাইছিল না। প্রিয়াঙ্কা বারবার ডাকতে ডাকতে তাকে বিরক্ত হয়ে যাচ্ছিল। এই হারামজাদা, কি হলো, এখনো ঘুম থেকে উঠছিস না কেন? আরে ঘুম থেকে উঠবো কি করে? আমাকে তো ঘুম একদম ছাড়তেই চাইছে না। প্লিজ আমাকে আরেকটা ঘুমোতে দাও, আমার খুবই ঘুম পাচ্ছে, আমি চোখ মেলে তাকাতে পারছি না। আরে বলদের বাচ্চা, সবাই নাস্তার টেবিলে তোমার আমার জন্য অপেক্ষা করছে। এখনই আমাদের দুজনকে নাস্তার টেবিলে যেতে হবে, তারপর আবার আজকে তো তোদের বাড়িতে চলে যেতে হবে। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে সেটা তুমি আমাকে আরও আগে বললে না কেন? তাহলে তো আমি কবেই ঘুম থেকে উঠে যেতাম। এই বলে আশিক বিছানা থেকে উঠে যায়, আর চোখে মুখে পানি দিয়ে তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে নাস্তার টেবিলে চলে গেল। নাস্তা শেষ হলে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কা আর আশিক দুজনকে বলতে লাগলো, দেখো, সমাজ কিন্তু এখন এই কথাটা বলবে না। তোমাদের বয়স কত হয়েছে, তোমরা কিন্তু এখন থেকে বিবাহিত, দুজনকে যথেষ্ট ভালোবাসবে, সম্মান দেবে, আর সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকবে না। আরে তুমি যে কি বলো না, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, আমি আমার জামাইয়ের সঙ্গে কেন ঝগড়া করব বলো শুনি? আমি তো আমার জামাইটাকে প্রচণ্ড ভালোবাসি, সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। আর যাকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি। হ্যাঁ, সেটার জন্যই তো তোমাকে ওর সঙ্গে বিয়ে দেওয়া হলো। তবে যতদূর শুনে এসেছি, বেশি ভালোবাসো নাকি বেশি দিন টিকে না, জানালা দিয়ে পালিয়ে যায়। তাই তোমাদের যেন সেরকম কোনো কিছু না হয়, কারণ তোমাদের দুই ফ্যামিলির মধ্যকার কিন্তু খুবই ভালো সম্পর্ক। এখন যদি তোমাদের জন্য সম্পর্ক নষ্ট হয়, তাহলে কিন্তু আমরা কেউ তোমাদের দুজনকে ক্ষমা করতে পারবো না। এই সব কিছু নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না ভাবি। আমি আমার জামাইকে ভালোবাসি, আমি আমার জামাইকে প্রচণ্ড ভালোবাসি। তার সঙ্গে কখনো এমন কিছু করব না যেটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ ভাবি, একদম ঠিকই শুনেছেন, আমরা দুজনে খুব ভালো থাকবো, দেখে নিয়েন। আশিকের এই কথা শুনে তো উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ যেই ছেলেটা গতকাল প্রিয়াঙ্কাকে বিয়ে করবে না বলে কত কান্নাকাটি করছিল, কত বাহানা করছিল, আর সেই ছেলেটা কিনা এখন এই কথা বলছে। তাই তো প্রিয়াঙ্কার ভাবি আশিককে বলতে লাগলো, ওরে বাবা রে বাবা, কালকে তো বিয়ে করতে চাইলে না, আর এখনই কি বউয়ের জন্য দরদ, একদম উতলে পড়ছে। ব্যাপারটা কি শুনি? আরে ভাবি, আপনি যে কি বলেন না, আমার বিয়ে করা বউ তাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো?
আমি তো সেটাই বলতে চাইছি। কালকে যখন বিয়ের কথা বলা হয়েছিল তখন তো ছোট বাচ্চাদের মতো কান্না করছিলে, যেমন করে ছোট বাচ্চা তার মায়ের বুকের দুধ খেতে চায় তেমন করে। আমরা সবাই কত করে তোমাকে রিকোয়েস্ট করলাম বিয়েটা করে নেওয়ার জন্য, কিন্তু তুমি তো কোনোভাবেই বিয়েটা করতেই চাইছিলে না। তাহলে এখন কেন বউয়ের জন্য এত দরদ উতলে উঠছে শুনি? আরে ভাবি, তখন তো আর বিয়ের মজা বুঝিনি। বউকে জিনিস বুঝতাম না, এখন যেহেতু বউ কি জিনিস বুঝতাম না, এখন যেহেতু বউ জিনিসটা বুঝে গেছি, তাহলে কেন বউকে ভালোবাসবো না? কেন বউকে আদর করব না? কেন বউকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো না? আমার বউ আমার জীবনে প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। তাকে আমি সারা জীবন ভালোবেসে আমার বুকে আগলে রাখবো। এত লোক দেখানো প্রেম করো না ভাই। এমনিতেই আমার মনে হয় তোমাদের সংসার বেশি দিন টিকবে না, কারণ তোমাদের এজ ডিফারেন্ট। তারপরও যদি তোমাদের দুজনের সংসার টিকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই। দেখুন ভাবি, আপনি এভাবে আমাদেরকে বদদোয়া যেতে পারেন না। হ্যাঁ, মানছি আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি কখনোই আমার বউকে ভালোবাসতে পারবো না, তার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না, তাকে ভালোবেসে সুখে সংসার করার স্বপ্ন দেখতে পারবো না। আরে তোমরা দুজনে কি শুরু করেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন তোমরা এভাবে তর্কাতর্কি করছো? আর ভাবি, তোমাকেও বলি হারি, বিয়ে যখন হয়ে গেছে তখন আর এই সব কিছু নিয়ে কথা বলে কি লাভ বলো? এখন তো সংসার করতে হবে, এটাই সবচাইতে বড় কথা। তারপর তো আর কিছু নেই। শেষ পর্যন্ত সব কিছু টিকে থাকলেই হলো। কিন্তু আমার কেন জানি না তোদের দুজনকে দেখে মনে হচ্ছে না তোরা দুজন লং টাইম একসঙ্গে থাকতে পারবি। তারপরেও যদি আল্লাহ তোদের দুজনকে একসঙ্গে রেখে দেয় তাহলে আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আর কোনো শেষ থাকবে না। তুমি দেখে নিও, আমরা দুজন একসঙ্গেই থাকবো, আমাদের কোনো ঝামেলা কখনোই হবে না, আমরা দুজন খুব ভালো থাকবো। তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো, তাহলেই হবে। এখন চলো রওনা দেওয়া যাক, তা না হলে আবার আমার শ্বশুরবাড়িতে যেতে দেরি হয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কা তাদের বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিকের ফ্যামিলির সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তায় দুজনে অনেক অনেক গল্প করেছে একসঙ্গে বসে। ঢাকায় এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আশিকের আম্মু আশিকের দাদু আর কাকিকে আগে থেকেই বলে রেখেছিল সব কিছু, তাই তারা নতুন বউকে বরণ করার জন্য রেডি হয়ে বসেছিল। তারা বাড়িতে আসা মাত্রই আশিকের দাদু আর কাকি মিলে প্রিয়াঙ্কাকে বাড়িতে নতুন বউ হিসেবে বরণ করে তুলে নিল। প্রিয়াঙ্কাকে ড্রয়িং রুমে নিয়ে বসানো হয়েছে মাত্র। আশিকদের যৌথ ফ্যামিলির সবাই একসঙ্গেই থাকে। আশিকের বাবারা দুই ভাই আর তাদের একটা বোন অনেক পরিবার সহ দেশের বাইরে থাকেন, তাই আশিকের দাদি তাদের সঙ্গেই থাকে। প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে বসে আছে আর এদিকে আশিক বাড়িতে আসা মাত্রই নিজের রুমে চলে গেছে। নিজের রুমটাকে অনেক সুন্দর করে পরিপাটি করে গুছাচ্ছে। আর এদিকে তখনই তার চাচাতো বোন তিশা সেখানে চলে আসে। কি রে ভাইয়া, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না যে তুই কি না কোনোদিন ঘুম থেকে উঠার পর বিছানা গোছাস না, আর আজকে তুই এই অবেলায় নিজের রুম গোছাচ্ছিস। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখো, এখানে অবিশ্বাস করার তো কিছুই নেই, তাছাড়া তখন আমি ব্যাচেলর ছিলাম, একা একা যেমন ইচ্ছা তেমন বিছানাতে ঘুমিয়ে যেতাম। এখন আমার বউ আছে, তুই তো জানিস আমার বউ কবে পরিপাটি, নোংরা অপরিষ্কার জিনিস একদম পছন্দ করে না। তাই তো আমি আমার রুমের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে ফেলছি। ওকে বাবা রে বাবা, বিয়ে করেছিস এখনো 2 দিন পার হলো না, আর এখনই বইয়ের যত্ন নেওয়া, এত কেয়ার করা। আমি তো জাস্ট নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এইটা তুই কি না অন্য কেউ? এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, তোর সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগছে না, তাই এখান থেকে চলে যা প্লিজ। আমাকে আমার মতো কাজ করতে দে। আমাকে এখন ভালো লাগবে কি করে? এখন তো আর আমাকে দিয়ে কাজ করাতে পারবি না, কারণ তোর বউ চলে এসেছে। আর আমি তো যতদূর
জানি বিয়ের পর জামাইয়ের সব কাজ বউরাই করে দেয়, তাই এখন থেকে তোর সব কাজ তোর বউ করে দিবে। যখন এটা খুব ভালো করে জানিস তাহলে কেন কথা বলছিস? চুপচাপ এখান থেকে চলে যা। এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই। এখন আমি আমার বউকে নিয়ে খুব ভালো থাকতে পারবো। এখন আর তোকে রিকোয়েস্ট করে কোনো কাজ করাতে হবে না। সেই সঙ্গে আমার পকেট মারার ধান্দাই করতে পারবি না। হ্যাঁ, দেখিস তোর এই এত প্রেম কয়েকদিন থাকে। এমন না হয় বউ রেখে আবার আমাদেরকে প্রয়োজন হয়। এরকমটা হবে না। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। তোকে আর এখন থেকে আমার কোনো প্রয়োজন পড়বে না। তাই এখন চুপচাপ এখান থেকে চলে যাও। আমার সঙ্গে কোনো কথা বলিস না। সত্যি তোর সঙ্গে আমার কথা বলতে একটু ভালো লাগছে না। তৃষা তখন মুখটাকে একটা ভিঞ্চি মেরে সেখান থেকে চলে গেল। আর আশিক ততক্ষণে নিজের সমস্ত রুম পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিল। এদিকে আশিকের আম্মু তখন আবারও নিজের ছেলের জন্য নিজেদের বাড়িতে বাসর ঘর সাজাবেন বলে ডেকোরেশনের লোকদেরকে ফোন করেছিলেন। লোকেরা চলে আসার পর আশিকের আম্মু লোকদের নিয়ে আশিকের রুমে প্রবেশ করতে যাবে, তখনই তিনি পুরো রুম দেখে একদম অবাক। হায় আল্লাহ, এটা তিনি কি দেখছেন? নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। যে ছেলেটা কিনা নিজের রুমকে একদম জঙ্গল বানিয়ে রাখতো সব সময়, আর আজকে সেই ছেলেটাই কিনা নিজের রুমকে এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আশিকের আম্মু তখন আশিককে বলতে লাগলো, কি ব্যাপার, আমি কি ভুল করে কোনো গার্ডেনে চলে এসেছি নাকি? এরকমটা কেন হতে যাবে? তাছাড়া তোমরা সবাই এইভাবে আমাকে পিঞ্চ করে কেন কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাদের সবার কি আমাকে অকর্মার ঢেকি বলে মনে হয়, নাকি আমি কি কোনো কাজ করতে পারি না? এতদিন পর্যন্ত তো বাড়িতে কোনো কাজ করতে দেখা যায়নি, তাই জিজ্ঞাসা করছি আর কি। বাই দ্য ওয়ে, ওনারা তোমার রুম সাজাতে এসেছেন, তুমি ওনাদেরকে দেখিয়ে দাও ঠিক কিভাবে সাজাবে, কিভাবে সাজালে তোমার পছন্দ হবে। কারণ আমি চাই তোমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো তোমার মতো করেই কাটুক। ওকে, আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ওনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। তোমাকে এইসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতঃপর আশিকের আম্মু ডেকোরেশনের লোকদেরকে আশিকের রুমে রেখে বের হয়ে গেলেন। আর এদিকে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে কিভাবে রুমটা সাজাতে হবে তারাও আশিকের ইনস্ট্রাকশন নিয়ে রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। এদিকে দেখতে দেখতে রাত আনুমানিক 11টার মতো বেজে গেল। ততক্ষণ এই বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেছে। আর অপরদিকে প্রিয়াঙ্কা তখন আশিকের আম্মুর রুমে বসে আছে। আশিকের আম্মু আজ আবারও নিজের হাতে প্রিয়াঙ্কাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যদিও তাদের বিয়েটা কোনো প্ল্যানিং ছাড়াই হয়েছে, কারণ প্রিয়াঙ্কার বিয়ের কথা হয়েছিল আর তখনই আশিক তার ফ্যামিলি সহ গিয়েছিল প্রিয়াঙ্কার বিয়ের দাওয়াত খেতে। আর সেখানে গিয়ে যত অঘটন ঘটলো। প্রিয়াঙ্কা শুরু থেকেই বিয়ে করতে রাজি ছিল না। তার উপর আবার যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই তার যে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলে তার গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যায়। আর এটা নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা। বাড়ি ভর্তি মেহমান। এই মুহূর্তে মেয়ের বিয়ে ভেঙে যাবে এই কথাটা শুনে প্রিয়াঙ্কার বাবা ভীষণভাবে ভেঙে পড়েন। আর তখনই প্রিয়াঙ্কা আশিকের কথা বলে, আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা সবাই এভাবে ভেঙে পড়ছো কেন? আর এভাবে ভেঙে পড়ার কি আছে? তোমাদের সামনেই তো একজন সুপাত্র দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে তার সঙ্গে আমাকে বিয়ে দিতে পারো। মানে তুমি কার কথা বলতে চাইছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো শুনি। আশিকের কথা বলছি। তোমরা তো সবাই খুব ভালো করেই জানো আশিককে আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি, তাই তোমরা যদি চাও তাহলে আমি আশিককে বিয়ে করব। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশিক তোমার ফুফাতো ভাই, তুমি তাকে বিয়ে করতে পারো না। তাছাড়া সে তোমার চাইতে বয়সে ছোট, তাই তোমাদের বিয়ে হলে সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। তাই আমি চাই না তোমাদেরকে নিয়ে কেউ ঠাট্টা মশকরা করুক। দেখো বাবা, তুমি এটা খুব ভালো করেই জানো আমি কখনোই লোকের কথায় কান দেই না। কে আমাকে নিয়ে কি বলল, কে আমাকে নিয়ে কি চিন্তা করলো, সেই সব কিছু নিয়ে আমি কখনোই সেরকমভাবে চিন্তা করি না। আমি কিভাবে ভালো থাকবো, আমার কিসে ভালো হবে, আমি সেই সব কিছু নিয়েই সবসময় চিন্তা করে থাকি। তাছাড়া সবাই খুব ভালোভাবেই জানে আশিককে আমি ভালোবাসি,
তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করলে আশিককেই করব। আর যদি তোমরা এই বিয়েতে রাজি না থাকো তাহলে আমি জীবনেও কোনোদিনও বিয়ে করব না। এটা নিয়েই একদম তোলপাড় শুরু হয়ে যায় তাদের বাড়িতে। সবাই কানাকানি করছে। এদিকে মেহমানরাও একজন এক এক রকম কথা বলছে। কেউই মেনে নিতে পারছে না প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্ত। কিন্তু এদিকে প্রিয়াঙ্কা তার সিদ্ধান্তে অটল। তার সাথে যাই কিছু হয়ে যাক না কেন, সে কারোর কোনো কথাই শুনবে না। তার কথা একটাই, বিয়ে করবে এবং আজকেই। তারপর আর কি, প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবা মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। আশিকের মা রাজি থাকলেও আশিকের বাবা প্রথমে কোনোভাবেই রাজি হতে চাইছিলেন না, কারণ আশিক বর্তমানে সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। এদিকে প্রিয়াঙ্কা অনার্স কমপ্লিট করা একটা মেয়ে। প্রিয়াঙ্কার সঙ্গে আশিকের বয়সের ব্যবধান প্রায় 4 বছরের বেশি। তাই আশিকের বাবা এটাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। অবশেষে প্রিয়াঙ্কার দাদু মানে আশিকের নানু প্রিয়াঙ্কার বাবাকে অনেক রিকোয়েস্ট করে বলেন তাদের সম্মানের রক্ষার্থে। তাই আশিকের বাবা তখন আর না বলতে পারল না এবং প্রিয়াঙ্কার সঙ্গে আশিকের বিয়ে দিতে তিনি রাজি হলেন। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে বর্তমান সময়ে ফিরে আসি, আর বাকি যা জানার সবকিছু গল্পের মাধ্যমেই জেনে নিব। বাসার ঘর সাজানোর পর সব শেষ হলে ডেকোরেশনের লোকেরা সবাই চলে গেল। আর তখনই আশিক রুম থেকে বের হতে যাবে, তার আম্মু তার সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, দেখ বাবা, আমি বুঝতে পারছি তোর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তারপরেও কি করব বল। আপন বড় ভাইয়ের সম্মান রক্ষার্থে এটা আমাকে করতেই হতো। তাই আমার উপর কোনো অভিমান রাখিস না, পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে আম্মু, তুমি যে কি বলো না, তোমার উপর আমার কোনো অভিমান নেই। আমি কেন তোমার উপর অভিমান করে থাকবো সেটা তুমি আমাকে বলো। তুমি আমার আম্মু, তুমি কখনোই আমার খারাপ চাইতে পারো না। তাছাড়া আমি এটা খুব ভালো করেই জানি, কোনো মা বাবা কখনোই তাদের সন্তানের খারাপ চায় না। সব মা বাবাই চায় তাদের সন্তানরা সব সময় খুব ভালো থাকুক। তাছাড়া আমার জীবনে তো আর অপরিচিত অচেনা একটা মেয়ে হুট করে এসে পড়েনি। আমার আপন মামাতো বোন, যাকে আমি সেই ছোটোবেলা থেকেই চিনি। তাছাড়া সে আমাকে ভালোবাসে, এটাই আমার কাছে সবচাইতে বড় কথা। কারণ ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি, তুমি তাকেই নিজের জীবনসঙ্গী বানাও যে তোমাকে ভালোবাসে। কারণ সারা পৃথিবীর কাছে তুমি তুচ্ছ হলেও তার কাছে কিন্তু তুমি তার পৃথিবী। ওরে বাবা রে বাবা, আমার ছেলেটা কবে এত বড় হয়ে গেছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। সত্যি বাবা, তোর মতো ছেলে যেন বাঙালির প্রত্যেকটা ঘরে হয়। তোর জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। তোর ভবিষ্যতের জীবন অনেক সুখের হোক, শান্তিতে ভরপুর হোক। এই বলে আশিকের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে আশিকের রুম পর্যন্ত পৌঁছে দিল, আর তারপরে সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা রুমে প্রবেশ করেই থেকে আশিকের আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা নিজেই রুমের দরজা লাগিয়ে দিয়ে আশিকের সামনে এসে দাঁড়ায়, আর তারপর বলতে থাকে, কি রে, কি ব্যাপার? তুই দেখি আগে থেকেই একদম রেডি হয়ে বসে আছিস। হ্যাঁ, তো কি করব, একা একা সময় কাটছে না। কখন তোমাকে কাছে পাবো, তো কখন তোমায় একটু আদর করব, এটাই তো শুধু মাথায় ঘুরছে। ওরে বাবা রে বাবা, আমার বাবুটা কি বলে? তার নাকি আমাকে ছাড়া সময় কাটে না, আমাকে ছাড়া ভালো লাগে না। এত বউ পাগল হলে চলবে নাকি? কোনটা চলবে আর কোনটা চলবে না আমি এত কিছু চিন্তা করি না, আর করতেও চাই না। আমার শুধু একটাই কথা, আমি সব সময় তোমাকে সাথে নিয়ে থাকতে চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই। জানো, বাড়িতে আসার পর থেকে কাজে ব্যস্ত রয়েছি, তোমার সঙ্গে একটাবার কথাও বলতে পারিনি। আমার একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওরে বাবা রে বাবা, আমার জামাইটা কি বলে? তা এখন কি কথা বলেই সময় নষ্ট করবি, না আর কিছু করবি? বাই দ্য ওয়ে, আমি যে এই যে এত কষ্ট করে এত সুন্দর করে সাজুগুজু করলাম, তুই তো আমাকে একবার এটাও বললি না আমাকে দেখতে কেমন লাগছে। প্রিয়াঙ্কার কথায় আশিক প্রিয়াঙ্কার দিকে ভালোভাবে ফিরে তাকায়, আর তার পা থেকে মাথা অবধি একবার দেখে নিল। লাল টুকটুকে বেনারসিতে প্রিয়াঙ্কাকে অনেক বেশি সুন্দর লাগছে। সেই সঙ্গে গা ভর্তি স্বর্ণের গহনা, একদম বাঙালি বউদের মতো লাগছে। প্রিয়াঙ্কাকে দেখে আশিকের মনে যেন তাদিন থানা বাজতে চলেছে, যেন মন চাইছে লুঙ্গি ডান্স করতে। আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে,
আমার বউটাকে একদম বেহেশতের হুর পরিদের মতোই সুন্দর লাগছে। আর সুন্দর লাগবেই বা না কেন? সে তো আমার বউ, আমার বউকে তো সুন্দর লাগতেই হবে। শোন, তোর বউ বলে সুন্দর সেরকমটা কিন্তু না। আমি নিজেই কিন্তু যথেষ্ট সুন্দরী, তাই আমাকে সেরকম ড্রেস আপ মেকআপেই খুব সুন্দর লাগে, এটা তোকে মানতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই বলে আশিক তখনই প্রিয়াঙ্কার কোমরে হাত রেখে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আর তারপর দুষ্টুমি করে বলতে লাগলো, এত সাজগোজ করে কি লাভ বলো তো? একটু পর তো আমি সব নষ্ট করে দেব। প্রিয়াঙ্কা আশিকের কথা কিছুটা লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তোর জন্যই তো এত কিছু, যাতে আমার উপর আকৃষ্ট হোস আরো বেশি, যাতে কখনোই আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা না করিস। আরে তুমি যে কি বলো না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি সারা জীবন তোমার থেকে যাব, তোমাকে অসম্ভব রকম ভালোবাসবো। এখন কি এইভাবে কথা বলে সময় নষ্ট করবি? আরে না, একদমই নয়। আমি যে তোমার আদর খাওয়ার জন্য একদমই প্রস্তুত হয়ে আছি। চলো শুরু করা যাক। বলেই আশিক প্রিয়াঙ্কাকে আরো কাছে টেনে নিল। আর প্রিয়াঙ্কার কানের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে তার গলার নিচে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। প্রিয়াঙ্কার গলায় স্পর্শ করতেই প্রিয়াঙ্কার মধ্যে অন্যরকম এক শিহরণ জাগতে লাগলো। আর সে ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যেতে লাগলো। তার সারা শরীরে শিহরণ হচ্ছিল। সে আশিকের মাথাটা নিজের বুকের কাছে চেপে ধরে। আর আশিক তখনই প্রিয়াঙ্কার বুকের নিঃশ্বাসের সব দোষ শুনতে শুনতে তার ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। প্রায় ঘন্টা খানেক ধরে ভালোবাসা আদান প্রদানের পর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই শুরু হয় তাদের ভালোবাসার নতুন সংসার। তারপর দেখতে দেখতে প্রায় 5 দিন মতো সময় কেটে গেল। এদিকে আশিকের কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম চলে এসেছে। তাই এখন আশিক আর কোনোভাবেই ক্লাস মিস করা চলবে না, প্রতিদিন ক্লাস করতে হবে। তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আশিক কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এদিকে প্রিয়াঙ্কা তখনও ঘুমোচ্ছিল। আর ঘুম ভাঙতেই দেখতে পেল আশিক কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখনই প্রিয়াঙ্কা তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে আর আশিককে বলতে থাকে, কি ব্যাপার, তুমি আজ কলেজে যাবে সেটা আমাকে বললে না কেন? তাহলে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা তৈরি করতাম। তোমার তো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। তাছাড়া আমি যতদূর শুনেছি তুমি তোমাদের বাড়িতে কখনোই রান্নাবান্না করনি, এমনকি রান্না করার আশেপাশেও যাওনি। তাই তোমাকে এসব ব্যাপারে আর কোনো কিছুই বলিনি। আম্মুকে বলে রেখেছিলাম, আম্মু আমার জন্য নাস্তা বানিয়ে রেখেছে। একটা কাজ করো, তুমিও ফ্রেশ হয়ে আসো, দুজনে মিলে একসঙ্গে নাস্তা করব। দেখো, তুমি এটা একদমই ঠিক করলে না। কারণ এটা ঠিক যে আমি আমার বাবার বাড়িতে কখনোই রান্নাবান্না সেভাবে করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার জন্য একটু কষ্ট করতে পারবো না। আমি তোমার জন্য সব কিছু করতেই প্রস্তুত। কাল থেকে কিন্তু আর এরকমটা হবে না। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে তারপর ঘুমাবো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর প্রতিদিন তোমার জন্য নিজের হাতে নাস্তা বানাবো। আচ্ছা ঠিক আছে মহারানী, কোনো সমস্যা নেই। আপনি যেরকমটা বলবেন আমি সেরকমটাই করব। তবে এখন আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমার কলেজের টাইম হয়ে গেছে। তা না হলে আবার ক্লাসের লেট হয়ে যাবে। এমনিতেই কয়দিন ধরে কলেজে যাওয়া হয় না। আমার বন্ধুরা তো আমাকে একদম ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। এতদিন কোথায় ছিলাম এইসব প্রশ্ন করতে করতে। আর যদি কোনোভাবে ঘুণাক্ষরেও জেনে যায় আমি বিয়ে করেছি, তাহলে তো আর কোনো উপায় নেই। কেন, তুমি বিয়ে করেছো এতে তোমার বন্ধুদের কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। বিয়ে তো মানুষ করতেই পারে, তাছাড়া তুমি ছেলে মানুষ। অত সব কিছু তুমি বুঝবে না, কারণ আমার বন্ধুগুলা খুবই ফাজিল। তাছাড়া আমার বন্ধুরা একটাও এখনও বিয়ে করেনি। আর এর মধ্যে যদি তারা জানতে পারে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে আমার কি অবস্থা করবে সেটা কল্পনার বাইরে। বলতে বলতে আশিকই নিজেই প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামায় আর ওয়াশরুমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। আর দুজন মিলে একসঙ্গে নাস্তা করলো। নাস্তা শেষ হলে প্রিয়াঙ্কা আশিককে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিল। আর তারপর আশিক বাইক নিয়ে কলেজে চলে আসে। কলেজের ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই তার বন্ধুরা তাকে ঘিরে ধরলো আর এক এক করে প্রশ্ন করতে শুরু করলো। কিরে দোস্ত, এতদিন তুই কোথায় ছিলে? এতদিন কলেজে আসিসনি কেন? এমনিতেই একটু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই কলেজে আসা হয়নি। দেখ,
আমাদের সঙ্গে একটু মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তোকে দেখে মনে হচ্ছে না তুই গ্রামের বাড়িতে গিয়েছিলি। তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছিস। বল আমাদের থেকে কি লুকাচ্ছিস? আরে ভাই, সেরকম কিছুই হয়নি। সেরকম কিছু বলে তোরা অবশ্যই জানতে পারতি। আমি তোদের দিকে কোনো কিছুই লুকাচ্ছি না। তোদের দেখে কোনো কিছু লুকানোর কোনো ইচ্ছাও আমার নেই, কারণ তোরা আমার বন্ধু। আমার ব্যাপারে কোনো কিছু সবার আগে জানার অধিকার যদি কারোর থাকে তাহলে সেটা তোদের। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আজ কলেজ ছুটি হওয়ার পর আমরা সবাই মিলে তোর সঙ্গে তোদের বাড়িতে যাব, আর তারপর সেখান থেকে তোর আম্মুর কাছে জিজ্ঞাসা করব তুই এতদিন কেন কলেজে আসিসনি। কথাটা শুনে আশিক একটু খ্যাপা ছেঁকা খেয়ে যায় আর ভয়ে নিজের গলা শুকিয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার বন্ধুরা বাড়িতে গিয়ে তার বউকে দেখলে তারপর সবাই মিলে তাকে নিয়ে হাসাহাসি করবে আর কথা শোনাবে। তাই আশিক বলতে থাকে, আরে ভাই, তোরা আমার বাড়িতে কেন যাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমি আম্মুকে ফোন দিয়ে দিচ্ছি, তোরা আম্মুর সাথে কথা বল। একদমই না, সেরকমটা হবে না। আমরা তোর বাড়িতে যাবই। তাছাড়া অনেক দিন হয়ে গেছে তোর বাড়িতে কোনো পার্টি দিস না, আমাদের কেউ ইনভাইট করিস না। আমরা তো সবাই মিলে প্রায় আমাদের বাড়িতে পার্টি দেই আর সবাই মিলে অনেক আনন্দ করি। তাই আজ বিকেলে ভার্সিটি ছুটি হওয়ার পর সবাই মিলে তোদের বাড়িতে যাব, আর আন্টিকে দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো। আরে ভাই, কেন বুঝতেছিস না? আমি তোদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে গ্রাম থেকে মেহমান এসেছে। এমনিতেই আম্মুকে সারাদিন কাজে ব্যস্ত থাকতে হয়, তাই এখন আর বাড়িতে ঝামেলা দিতে চাচ্ছি না। প্লিজ ভাই, তোরা বোঝার চেষ্টা কর। দেখ, সেরকমটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বুঝবো, কিন্তু যখন ঠিক করেছি তোর বাড়িতে যাব তার মানে যাব। এখন তুই আমাদেরকে যত যাই কিছু বলিস না কেন, আমরা তোর কোনো কথাই শুনবো না। আমরা যখন একবার ঠিক করেছি তোর বাড়িতে যাব তার মানে যাবই। হৃদয়ের সঙ্গে তার অন্য বন্ধুরাও সবাই তাল মিলাতে থাকে আর এদিকে আশিকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে বাসা থেকে আসার সময় মোবাইল ফোনটা সঙ্গে নিয়ে আসতে ভুলে গেছে। অপরদিকে কলেজে আসার পর তার বন্ধুরা তাকে এক সেকেন্ডের জন্য আলাদা হতে দিচ্ছে না। তার বন্ধুরা সত্যিই তাকে সন্দেহ করছে। তাদের মনে কেন যেন অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। আশিক কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে, তাই আশিককে এক মুহূর্তের জন্য তারা চোখের আড়াল হতে দিবে না। এটাই সবাই মিলে পরিকল্পনা করেছে। যেমন চিন্তা তেমনই কাজ। সারাদিন কেটে গেল আর সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। কলেজে ছুটি হতেই সব বন্ধুরা মিলে আশিককে ঘিরে ধরলো আর বলতে লাগলো, চল এখন তোর সঙ্গে তোদের বাড়িতে যাব, তারপর যদি দেখি সত্যিই বাড়িতে মেহমান এসেছে তাহলে আমরা চুপচাপ চলে আসব, আর যদি দেখি অন্য কোনো ঘটনা তাহলে কিন্তু তোর কপালে খারাপ কিছু আছে, এটা বলে দিলাম। আশিক তখন আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালো করেই জানে সে খুব বাজেভাবে ফেঁসে গেছে। এখন আর কোনো কিছু করে লাভ হবে না, যা হয় কপালে দেখা যাবে। এই চিন্তা করেই আশিক তার বোনদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কা এসে দরজা খুলে দেয়। আর তারপর যা হলো তা আপনারা নিজেরাই দেখে নিন। প্রিয়াঙ্কা দরজা খুলে আশিককে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, উফ বাবু, তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমার একা একা বাড়িতে একটুও ভালো লাগছিল না। ভাবলাম তোমাকে ফোন করব, আর ফোন দিলাম, আর তখন দেখতে পেলাম তুমি মোবাইল বাসায় রেখে গেছো। এমন মন ভোলা হলে চলবে? আর ঠিক তখনই আশিকের সব বন্ধুরা আড়াল থেকে সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, ও আচ্ছা, এই কাহিনী তাহলে বাবু, তাই না? আর এই জন্যই তুমি আমাদেরকে বাসায় নিয়ে আসতে চাইছিলে না? এখন তো আমরা সবটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কণ্ঠস্বর আর ছেলেগুলোকে দেখে প্রিয়াঙ্কা এক মুহূর্তের জন্য চমকে গেল আর আশিককে ছেড়ে দিয়ে একটু দূরে সরিয়ে বলতে লাগলো, আরে বাবু, এরা কারা? এদেরকে তো আমি আগে কখনো দেখিনি। এরা কোত্থেকে এসেছে? এরা আমার বন্ধু। দিনে তো আমার মান সম্মানের 12টা বাজিয়ে এদের দেখে তোমাকে লুকিয়ে রাখতে চাইছিলাম, তাই ওদেরকে বাড়িতে নিয়ে আসতে চাইনি। আর এখন যখন ওরা জোর করে বাড়িতে চলে আসলো তখন তুমি নিজে ওদের সামনে চলে আসলে। তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে আমার কি দোষ?
ওরাই তো চলে আসলো। তাছাড়া আমি কি জানতাম নাকি ওরা আসবে? আচ্ছা বাদ দাও আম্মু, কোথায় বলো ওরা চিকেন বিরিয়ানি খাবে, আম্মুকে বলো ওদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে। এই বলে আশিক বাসার ভিতরে বাবারা ছিল, আর তখনই তার বন্ধুরা পিছন থেকে বলতে লাগলো, আরে না দোস্ত, এরকমটা বললে হবে না। আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি আমাদেরকে লুকিয়ে বিয়ে করেছ। এখন তো তোমার বাড়িতে বউ আছে, এখন কেন তাহলে আন্টির সাথে, এখন কেন আন্টির হাতের রান্না খাবো? এখন থেকে তোমার বউয়ের হাতের রান্না খাবো। ভাবি, আপনি আমাদের জন্য বিফ তিহারি রান্না করেন। আপনার বিয়ের দাওয়াত তো খেতে পারলাম না, তবে বিফ তিহারি তো ডিজার্ভ করি। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা সবাই ভেতরে এসে বসো, আর আমারই শুধু 1 ঘন্টা সময় দাও। আমি এই 1 ঘন্টার মধ্যে তোমাদের জন্য বিফ তেহারি রান্না করে নিয়ে আসছি। তখনই আশিক পাশ থেকে প্রিয়াঙ্কাকে বলতে রাখে, আর এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে তুমি রান্নার রো পর্যন্ত জানো না, আর সেই তুমি রান্না করবে বিফ তেহারি? হ্যাঁ অবশ্যই, এতে তো আশ্চর্য হওয়ার কি আছে। আমি রান্না করিনি তার মানে এই নয় যে আমি রান্না করতে পারবো না। আমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ পরিস্থিতিতে পড়লে সব কিছু করতে পারে। আরে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সব কিছু করা আর রান্না করা এক কাজ নয়। অন্য কোনো কাজ কোনো এরকম হলেও চালিয়ে নেওয়া যায়, কিন্তু রান্না খুবই সেনসিটিভ বিষয়। এটা খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে করতে হয়, তাহলে খাবার উপযোগ্য হয়। তখনই পাশ থেকে আশিকের বন্ধু হৃদয় আশিককে বলতে থাকে, আরে বেটা, তুই তো বড্ড হিংসুটে। ভাবি আমাদের জন্য রান্না করতে চাইছে, আর তুই ভাবিকে আমাদের জন্য রান্না করতে মানা করলি। তুই এত হিংসুটে কেন বলতো শুনি? আরে ভাই, ব্যাপারটা এরকম নয়। আমার বউ বাপের বাড়িতে থাকতে কোনো দিন রান্নাঘরের চৌকাঠ পর্যন্ত পেরোয়নি, আর সে রান্না করবে তোদের জন্য বিফ তেহারি। ভাই, ও রান্না করতে পারবে না। তোদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাকে বল, আমি আম্মুকে বলছি তোদের জন্য রান্না করতে। কিন্তু ঘটনা ঘটলো উল্টো, কারণ প্রিয়াঙ্কাও ঠিক করেছে রান্না করবে, আর এদিকে তার বন্ধুরাও প্রিয়াঙ্কার হাতে রান্নাই খাবে। তাই বন্ধুরা সবাই মিলে বলতে লাগলো, না ভাই, আমরা তোর কোনো কথাই শুনবো না। আমরা ভাবির হাতে রান্না খাবো। ভাবি প্লিজ, আপনি অন্তত আমাদেরকে না বলবেন না। আপনি আমাদের সবার জন্য বিফ তিহারি রান্না করেন। এতদিন আন্টির হাতে রান্না অনেক খেয়েছি, এখন আপনার হাতে রান্না খাবো। তখনই প্রিয়াঙ্কা তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বললাম তো, আমি নিজের হাতে তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তোমাদের বন্ধু যাই কিছু বলুক না কেন, আমি তার কথা শুনবো না। তাছাড়া আমি মেয়ে মানুষ, রান্নাঘর আমার কাজের জায়গা, আর কাজের জায়গায় কাজ জানবো না এমনটা তো হতে পারে না। প্লিজ তুমি রান্না করে যেও না, আমাকে রান্না করতে বলো। ওরা সব কয়টা অনেক ফাজিল। রান্না যদি মজা না হয় তাহলে আবার আমাকে কথা শোনাবে। প্লিজ তুমি বন্ধুদের সামনে আমার মান ইজ্জত ডুবিও না। আরে তুই চুপ করে বস তো, একটা কথাও বলিস না। আমি কি ছোট বাচ্চা নাকি যে রান্না করতে পারবো না? তুই এখানে বসে থাক, আমি কিছুক্ষণের মধ্যেই রান্না করে নিয়ে আসছি। তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি ইংরেজিতে অনার্স কমপ্লিট করা একটা মেয়ে, আর আমি হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি। বাড়িতে কখনো রান্নাঘরে যাইনি তার মানে এই নয় যে আমি কখনো রান্না বান্না করিনি। হোস্টেল লাইফে আমাকে মাঝে মধ্যে রান্না করে খাবার খেতে হয়েছে, কারণ বাইরে থেকে কিনে আনা খাবার প্রতিদিন ভালো লাগতো না। হ্যাঁ ভাবি, আপনি আশিকের সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে কাজে লেগে যান। আমাদের খুব ক্ষুধা পেয়েছে, দুপুরে খাবার খাইনি, আপনার হাতের রান্না খাবো বলে। প্রিয়াঙ্কা তখন তাদেরকে আচ্ছা ঠিক আছে এই কথা বলে রান্নাঘরে ঢুকে গেল। আর এদিকে কিছুক্ষণ পরে আশিকের আম্মু আসে ড্রয়িং রুমে। আশিকের বন্ধু বান্ধব সবাইকে একসঙ্গে তাদের বাড়িতে দেখে তিনি বেশ কিছুটা অবাক হন, আর সেই সঙ্গে তিনি সবাইকে প্রশ্ন করেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ করে আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? আন্টি, আপনারা অন্তত এমনটা করবেন এটা কল্পনাও করিনি। আপনার ছেলেকে বিয়ে করিয়ে আপনাদের বউকে নিয়ে এসেছেন, অথচ আমাদেরকে একটাবার জানালেন না। আমরা তো আপনার ছেলের বন্ধু হই, তাই নাকি? আমাদেরকে তো অন্তত একটাবার জানানো উচিত ছিল। আসলে বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেছে, তাই কাউকে সেভাবে জানানো হয়নি। বাই দ্য ওয়ে, কোনো সমস্যা নেই, তোমরা যখন চলে এসেছো খুব ভালোই হয়েছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। আপনাকে আর এখন থেকে কষ্ট করতে হবে না আন্টি। ভাবি আমাদের সবার জন্য বিফ তিহারি রান্না করতে গেছে। কথাটা শুনে বেশ অবাক হয়ে আশিকের দিকে তাকান আশিকের আম্মু। আশিক তখন তার আম্মুকে বলতে থাকে,
আরে আম্মু, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকিয়ে থেকে কী লাভ? আমি ওদেরকে এবং তোমার পুত্রবধূকে বলেছিলাম রান্না করতে পারবে না, কিন্তু তারা কেউই আমার কোনো কথা শুনল না। ওরা তোমার ছেলের বউয়ের হাতে রান্না খাবে, আর তোমার ছেলের বউও রান্না করবে। আশিকের আম্মু তখন আরেক মুহূর্তও দেরি না করে কিচেনের দিকে পা বাড়ালেন। তিনি কিচেনে এসে দেখেন প্রিয়াঙ্কা ফ্রিজ থেকে মাংস বের করে পেঁয়াজ মশলা সব রেডি করছে। তখনই আশিকের আম্মু পিছন থেকে বলতে থাকেন, আরে বৌমা, তুমি কেন কিচেনে এসেছো? যা লাগবে আমাকে বলো, আমি সব তৈরি করে দিচ্ছি। ধন্যবাদ মাই ডিয়ার শাশুড়ি আম্মু, কিন্তু সেটার কোনো প্রয়োজন হবে না। আমার স্বামীর বন্ধুরা এসেছে, তারা আবদার করেছে আমার হাতের বিফ তেহারি খাবে, তাই আমি তাদের জন্য আমার নিজের হাতেই বিফ তেহারি রান্না করছি। আরে তুমি কখনো রান্না বান্না ওসব করেছো নাকি? তুমি রান্না করতে পারবে না। তাছাড়া রান্নাঘরে প্রচণ্ড গরম। তুমি রুমে চলে যাও, আমি ওদেরকে রান্না করে খাইয়ে দিব। আরে শাশুড়ি আম্মু, বললাম তো সেসবের কোনো প্রয়োজন হবে না। আমি নিজেই সব কিছু সামলে নিতে পারবো। আপনার এখানে কিছুই করতে হবে না। আপনি নিজের রুমে গিয়ে বিশ্রাম করুন, আর আমার ওপর একটু ভরসা করতে পারেন। আমি এই বাড়ির পুত্রবধূ, অন্তত এই বাড়ির মান সম্মান ডোবাবো না। এই বলে আশিকের আম্মু কিচেন থেকে বের হয়ে যেতে না চাইলেও প্রিয়াঙ্কা জোর করে আশিকের আম্মুকে কিচেন থেকে বের করে দিল আর নিজেই রান্না করতে লাগলো। এদিকে আশিক টেনশনের ড্রয়িং রুমের এপাশে শুধু হাঁটাহাঁটি করছে, আর তার বন্ধুরা তাকে নিয়ে মজা নিচ্ছে আর বলছে, কি রে দোস্ত, তোর কি কষা হয়েছে নাকি এভাবে হাঁটাহাঁটি করছিস? দেখ ভাই, এভাবে মজা নিস না, আমি সত্যি টেনশনে আছি। আমার বউ কখনো রান্না বান্না করেনি, কি রান্না করবে আল্লাহ ভালো জানে। তোরা ওর মাথায় কোন ভূত ঢুকিয়ে দিয়েছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে দোস্ত, তুই চাপ নিস না। আমরা তোর বন্ধু সবসময় ফাজলামো করি বলে তুই আমাদেরকে এতটাও খারাপ ভাবতে পারিস না। ভাবি যাই কিছু রান্না করে নিয়ে আসুক না কেন, আমরা মুখ বুঝে সব খেয়ে নেব। তোকে এসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখ তোরা কতটা ভালো মানুষ, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আরে ভাই, তুই এইবারের মতো আমাদের ভরসা করে দেখ। তাছাড়া তোর বউ এই বাড়ির পুত্রবধূ, তাকে তো রান্নাবান্না শেখাতে হবে নাকি? তাই আমরাই না হয় প্রথমবার ইন্টারভিউ নিলাম, দেখি কেমন পারে। এই বলে সবাই মিলে হাসতে লাগলো। আর এদিকে আশিক মনে মনে ভাবতে লাগলো তার কপালে খারাপ কিছু হতে চলেছে। বন্ধুদের সামনে এবার মানিজ্য তার কিছুই থাকবে না। এই কথা চিন্তা করতে করতে আশিক কিচেনের দিকে পা বাড়ালো। আর তখনই কিচেন থেকে এত সুঘ্রাণ ভেসে আসছিল। আশিক তখন মনে মনে ভাবছিল, খাবারের গন্ধ যতটা সুন্দর আসছে, খাবারের টেস্ট আসলেও কতটা সুন্দর আসবে কি। এই কথা চিন্তা করতে করতেই কিচেনে প্রবেশ করলো, আর তখনই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, খাবারের গন্ধ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছে, কিন্তু খাবারের স্বাদ কেমন হবে সেটাই তো বুঝতে পারছি না। আর 2 মিনিট অপেক্ষা করো, এই তো প্রায় হয়ে গেছে। এইদিকে আমার সালাদ কাটাও হয়ে গেছে। সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে, খাবারটা আদৌ খাওয়া যাবে তো? যদি খাবার খাওয়া না যায় তাহলে তার কৈফিয়ত আমি দেব। এখন তুমি তোমার বন্ধুদের নিয়ে খাবার টেবিলে গিয়ে বসো। এই বলে প্রিয়াঙ্কা আশিককে এখান থেকে চলে যেতে বলে, আর সে কিছুক্ষণের মধ্যেই খাবার প্লেটে সাজিয়ে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসে। এদিকে আশিকের বন্ধুরা সবাই উৎসাহের দৃষ্টি নিয়ে খাবারের দিকে তাকিয়ে আছে। সুগন্ধের মতো খাবারটা মজা হবে তো, এটা চিন্তা করে প্রিয়াঙ্কার খাবার সার্ভ করা শেষ হলে সবাইকে খেতে বলে, আর সবাই একসঙ্গে খাওয়া শুরু করে। এক লোকমা করে খাবার মুখে দিয়ে সবাই তো অবাক, এটা খাবার নাকি অমৃত। তখনই হঠাৎ করে আশিকের বন্ধু আশিককে বলে ওঠে, দোস্ত, এটা বিপ্তিহারি নাকি বেহেস্ত থেকে নিয়ে আসা কোনো অমৃত? হ্যাঁ দোস্ত, সত্যি তো খাবারটা অনেক মজা হয়েছে। আরে তুমি এত মজার খাবার রান্না করতে পারো? হয়েছে, এখন আর আমাকে তেল দিতে হবে না। আগে খাবারটা খাও আর তারপর কথা বলো। আমি সত্যি বলছি, খাবারটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। আমি এর আগে অনেক জায়গায় অনেক বড় বড় রেস্টুরেন্ট বিফ তেহারি খেয়েছি, কিন্তু এত মজা হয়নি। তোমার হাতের রান্নায় জাদু আছে বলতে হয়। হ্যাঁ ভাবি, আশিক ঠিক কথাই বলেছে। আপনার হাতের রান্না জাস্ট কোনো তুলনা হয় না। তবে হ্যাঁ, আমরা কিন্তু আপনার হাতের এই বিপ্তিহারি খেতে মাঝে মধ্যেই এখানে চলে আসব। আপনি কিন্তু আমাদের প্রতি কোনো বিরক্ত হতে পারবেন না। বন্ধুর বউ বলে কথা। আরে কোনো ব্যাপার নয়, তোমাদের যখন আমার হাতে রান্না খেতে মন চাইবে তখনই তোমরা সবাই মিলে আমার বাসায় চলে আসবে। আমি তোমাদের সবাইকে নতুন নতুন আইটেম করে খাওয়াবো। ওকে ডান। কিন্তু ভাবি, আপনার জামাই আমাদেরকে এই বাসায় নিয়ে আসতে চায় না, তখন কি করব সেটা আপনি বলে দেন। তোমরা ওকে কেন বলতে যাবে? নিজেরাই চলে আসবে।
আরে এটা আমার বাড়ি, এই বাড়িতে আসতে হলে আমার পারমিশন অবশ্যই নিতে হবে। আর হ্যাঁ, তোরা কি আমার বউকে চাকর পেয়েছিস নাকি? তোদের যখন মন চাইবে তখনই আমার বউ রান্না করে খাওয়াবে। তোদের যদি বউয়ের হাতে রান্না খেতে মন চায়, তোরা নিজেরা বিয়ে করে তারপর তোদের বউকে দিয়ে যত ইচ্ছা রান্না করিয়ে খা। আমার বউ শুধুমাত্র আমাকে রান্না করে খাওয়াবে। আরে ভাই, এত হিংসামি করিস না। আমরা তোর বন্ধু হই। তোকে না হয় তোর ফ্যামিলি বিয়েটা করিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ফ্যামিলি এখনই তো আমাদেরকে বিয়ে করিয়ে দেবে না। আর সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, এখনও জীবনের কত সময় বাকি পড়ে আছে। আরে ভাই, বললাম তো, তোমাদের যখনই আমার হাতে রান্না খেতে মন চাইবে তখনই এই বাসায় চলে আসবে। আমি তোমাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এখন ফট করে খাবারটা শেষ করো দেখি। এই বলে প্রিয়াঙ্কা আবারও যাদের প্লেটে খাবার কমে গিয়েছিল তাদেরকে খাবার বেড়ে দিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। আর তখনই তিশা সিঁড়ি দিয়ে নামতে থাকে। তিহানির গন্ধ একদম তার রুম পর্যন্ত চলে এসেছিল। সে সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলতে লাগলো, আরে এত সুন্দর খাবারের গন্ধ এসেছে, কোন কোন রেস্টুরেন্টের খাবার আনা হয়েছে? আরে কানা, কোন রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়নি? আমার বউ নিজের হাতে বিফ তেহারি রান্না করেছে, খাবি আয়, দেখ কি মজা হয়েছে। মজা করার আর কোনো জায়গা পেলি না? যেখানে শুনেছিস তোর বউ কোনোদিন রান্না যায়নি, আর সেইখানে তোর বউ এত এত সুস্বাদু রান্না করতে পারে? আরে আমি তোকে মিথ্যা কথা কেন বলবো? তুই এখানে আয়, খেয়ে তারপর দেখ আমার বউ সত্যি এত সুস্বাদু খাবার রান্না করতে পারে কিনা। বলতেই তিশা আর এক মুহূর্তও দেরি না করে খাবার টেবিলে এসে প্রশ্ন করে। আর সে নিজেই এক প্লেট খাবার বেড়ে নিল। আর এক লোকমা মুখে দিয়ে বুঝতে পারলো সত্যিই খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। তখনই তিশা খাবার টেবিল থেকে উঠে গিয়ে প্রিয়াঙ্কার কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাবি, সত্যি তো তোমার হাতের রান্না জাদু আছে, রান্না অনেক মজা হয়েছে। ধন্যবাদ তোমাকে। তাহলে কি তোমার মনে হচ্ছে আমি রান্না করে খাবার খাইয়ে অন্তত তোমার বাড়ির মানুষের মন জয় করতে পারবো? দেখো, রান্না করা খাবার আমাদের বাড়ির মানুষের মন জয় করতে হবে না। তুমি এমনিতেই যথেষ্ট শিক্ষিত, সুন্দর, বুদ্ধিমান। তুমি আমাদের বাড়ির মানুষের মন জয় করে নিয়েছো। বাই দ্য বে, ওয়েট, এখন থেকে মাঝে মধ্যে বাড়ির কিছু একটা রান্না কইরো, তবে আমরাও একটু মাঝে মধ্যে অন্য রকম সুস্বাদু খাবার খেতে পাবো। সেটা আমাকে বলতে হবে না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি আর আমি এই বাড়ির পুত্রবধূ। এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি আমার নির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করব, কিন্তু কতটা পারবো আর মানুষের মন কতটা জয় করতে পারবো সেটা আমি জানি না। তবে আল্লাহ ভরসা, আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। নিশ্চয় তুমি পারবে, তোমার উপর সেই ভরসা আছে এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি তোমার জীবনের যুদ্ধে জয়ী হও, তোমার অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করুক। এ বলে সেদিনের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই চলে গেল। আর এদিকে দেখতে দেখতে আশিকের ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়। বয়স কিছুদিন পড়াশোনা বন্ধ থাকবে। রেজাল্ট না দেওয়া পর্যন্ত তো আর আশিক ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। তাই আশিক সেদিন রাতের বেলা রুমে শুয়ে শুয়ে প্রিয়াঙ্কাকে বলে, বেশ কিছুদিন তো আমি পড়াশোনা থেকে দূরে থাকবো, তাই চাইছিলাম এবার হানিমুনের কাজটা সেরে ফেলি। কিন্তু আমার মনে হয় না এটা আমাদের হানিমুনে যাওয়ার জন্য উপযুক্ত সময়, কারণ এই মুহূর্তে আমিও কিছু করছি না আর তুমিও এখনো স্টুডেন্ট, তোমার নিজের কোনো ইনকাম নেই। কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনছিল আশিকের বাবা। তখনই তিনি দরজায় নক করে রুমের ভিতরে প্রবেশ করেন আর প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, দেখো, আশিক আমাদের বাড়ির একমাত্র ছেলে, আমার ছোট ভাইয়ের একটা মাত্র মেয়ে। আর আমার কিন্তু দ্বিতীয় কোনো সন্তান নেই। তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক অবস্থা এতটা খারাপ নয় যে আমার ছেলে তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারবে না। তোমরা কোথায় যেতে চাও বলো, আমি সব কিছু ব্যবস্থা করছি। আয়ারল্যান্ডে যাবে, আমি ব্যবস্থা করে দেবো। না, আপাতত এত দূরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমরা দেশের ভেতর কিংবা ইন্ডিয়ার কোনো জায়গায় ঘুরতে যেতে চাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ভারতের কাশ্মীরে যেতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ।
কাশ্মীর আমার অনেক পছন্দের জায়গা। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম সুযোগ পেলে একবার কাশ্মীরে ঘুরতে যাব। আর এখন যেহেতু আমরা হানিমুনে যেতে চাইছি, তাহলে আমরা কাশ্মীরেই যাব। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে দেব। তাছাড়া কাশ্মীরে আমার এক বন্ধু থাকে, সে তোমাদের জন্য হোটেল রিসোর্ট ভাড়া করে রাখবে। তোমাদের ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়লে ও তোমাদের সব দিক দিয়ে সহযোগিতা করবে। ওকে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই কথাই রইলো, আমরা ভারতের কাশ্মীরেই যাচ্ছি। কিছুদিনের মধ্যেই ভারতে যাওয়ার প্লেনের টিকিট প্রিয়াঙ্কা আর আশিক হাতে পেয়ে গেল। সবকিছুই আশিকের বাবা বন্দোবস্ত করেছে, তাই আজ সকালে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা এয়ারপোর্টে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। সকালে 11টায় তাদের ফ্লাইট। সেদিন দুপুর 1টায় তারা ভারতে এসে পৌঁছায়। কলকাতা থেকে সোজা কাশ্মীর, যদিও অপরিচিত জায়গা, কিন্তু আশিকের বাবার একজন পরিচিত বন্ধু থাকায় তিনি আশিককে সবকিছু বুঝিয়ে দিলেন, আর কোথায় কিভাবে যেতে হবে সবকিছুই বলে দিলেন। তাই আশিক আর প্রিয়াঙ্কার এখানে এসে সেরকম কোনো ঝামেলায় পড়তে হলো না। দুজনে মনের ইচ্ছা মতো ঘোরাঘুরি করে আর সময় কাটাতে লাগলো। এদিকে হঠাৎ করেই সেদিন সন্ধ্যার পর প্রিয়াঙ্কার ভাবি তাকে ফোন দিল। প্রিয়াঙ্কা ফোন রিসিভ করে তার ভাবিকে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, এতদিন পর হঠাৎ করে আমার কথা মনে পড়লো? আমার তো মনে পড়লো, কিন্তু তোমার তো তাও হলো না। শুনলাম তোমরা নাকি হানিমুনে কাশ্মীর গিয়েছো। হ্যাঁ ভাবি, এখানে এসেছি এই তো 3 দিন হলো। বাই দ্য ওয়ে, তোমার কি অবস্থা তাই বলো। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তবে তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি কথাটা বলতে পারি? ভাবি, আমার 10টা না 5টা না আর একটা মাত্র কলেজের টুকরা আদরের ভাবি, তুমি আমাকে কিছু বলবে, তার জন্য তোমাকে পারমিশন কেন নিতে হবে? কি বলবে? দেখো, হানিমুনে গিয়েছো দুজন, কিন্তু 3জন হয়ে ফিরে এসো, এটা আমরা সবাই চাই। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। দেখো, একদম ফাজলামো করবে না, সব কিছু বুঝেও না বোঝার ভান করবে না। আমি তোমাকে কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। হ্যাঁ ভাবি, বুঝতে পারছি, কিন্তু সেটা এখন সম্ভব নয়, এটা তুমিও খুব ভালো করেই জানো। তাই এইসব ফালতু মার্কা কথা বলা বন্ধ করে বলো, আমাদের পুচকু কবে আসবে? ডাক্তার কবে ডেট দিয়েছে? আমি কোনো ফাজলামো করছি না, যা সত্যি তাই বলছি। তোমার শ্বশুর বাড়িতে ফোন করা হয়েছিল, তোমার শাশুড়ি আর তোমার শ্বশুর দুজনেই আমাকে বলেছেন আমি যেন এই কথাটা তোমাকে বলি। তাদের সারাদিন বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, তাদের ঘরে ছোট্ট একটা মেহমান চাই, আর সেজন্যই 3জন হয়ে ফিরে আসবে। উফ ভাবি, এসব নিয়ে পরে ভাবা যাবে। তুমি তো জানোই আমি নিজেও কিছু করছি না, আর এইদিকে আশিক সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে। আমরা তো নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারি না, সেখানে একটা বাচ্চার দায়িত্ব নেওয়া কি আমাদের জন্য আদৌ উচিত হবে? দেখো প্রিয়াঙ্কা, তুমি হয়তো এটা ভুলে গেছো, তোমার ভাইয়া 2 বছর ধরে বাসায় বসে আছে, কোনো কিছুই করছে না। তাই বলি কি, আমাদের সংসার চলছে না, আর যখন একটা বাচ্চা আসবে তখনও সংসার চলবে না। কিন্তু ভাবি, আর কোনো কিন্তু নয়, এটাই আমাদের দু পরিবারের ইচ্ছে, আর ইচ্ছে পূরণ করা তোমার কর্তব্য। এই বলে প্রিয়াঙ্কার ভাবি ফোনটা কেটে দিল। আর তখনই পাশ থেকে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে কি ব্যাপার, কি হলো? তুমি ভাবির সঙ্গে কি নিয়ে তর্ক করছিলে? ভাবি কি বলছিল? তখনই প্রিয়াঙ্কা একটু দুষ্টামি করে আশিকের কোলের উপর উঠে বসে আর তারপর বলতে থাকে, বলেছে তাদের ছোট একটা আশিক চাই। ও মা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আমিও তো মনে মনে ভাবছিলাম তোমাকে এ ব্যাপারে কিছু বলবো। আরে ওই, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি সব পাগলের মতো আবোল তাবোল কথা বলছো? তুমি নিজেই তো এখনো একটা বাচ্চা, আর যখন তোমার একটা বাচ্চা হবে তখন তার দায়িত্ব নিবে কিভাবে? আমি কিভাবে দায়িত্ব নেব সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমিও চাই আমাদের একটা জুনিয়র আশিক আসুক। ওমা, আমার পিচ্চির জামাইটা বলে কি? সেদিন তো সে নিজেই বিয়ে করতে চাইছিল না, আর এখন কিনা তার জুনিয়র আশিক চাই। তখন তো আর বউ কী জিনিস সেটা বুঝতাম না। বউয়ের কাছ থেকে এত আদর, যত্ন, ভালোবাসা পাওয়া যায় সেটা জানতাম না। এইবারে আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। প্রিয়াঙ্কা তখন আশিকের কাছ থেকে নিজেকে একটু সরিয়ে নিতে চায়, তখনই আশিক প্রিয়াঙ্কাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বিছানায় ফেলে দিয়ে প্রিয়াঙ্কার বুকের উপরে শুয়ে পড়ে।
এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, আরে তুমি কি করছো? আমার বুকের উপর উঠলে কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার বুকের উপর থেকে নামো। একদম ফাইজলামো করবে না ভাবি। কি বললো শুনতে পাওনি? জুনিয়র আশিক আনতে হবে। তাহলে তুমি কি আমার সিনিয়র নাকি? না ম্যাডাম, আমি তোমার জুনিয়র জামাই লাগি। আর এখন তোমার জন্য আরও একটা জুনিয়র আশিক নিয়ে আসবো, যেটাকে তুমি বাসায় বসে বসে লালন পালন করবে, ভালোবাসবে, আদর করে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলবে। এদিকে প্রিয়াঙ্কাও আশিকের সঙ্গে রেসপন্স করতে থাকে। এভাবেই দুজন দুজনকে ভালোবাসে বড়িয়ে দিতে থাকে। আর এভাবেই মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্ত ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।